সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের তৃতীয় ক্লাস। এর আগে তোমাদের সাথে আমার দুটো ক্লাস হয়েছে। আজ আমরা তোমাদের সপ্তবর্ণা বইয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। প্রকৃতি নির্ভর কবিতা। তোমরা সহজেই বুঝতে পারছ প্রকৃতি নির্ভর কবিতা কোনটি। আসো আমরা আজ আলোচনা করব শ্রাবণে কবিতা। শ্রাবণে কবিতাটি লিখেছেন সুকুমার রায়। কবি সুকুমার রায় সম্পর্কে কিছুটা তথ্য আমরা জেনে নেই। কবি সুকুমার রায় জন্মসাল 1887 আর জন্মস্থান হচ্ছে কলকাতা। তার আদি পৈতৃক নিবাস অর্থাৎ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ছিলেন। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একজন বাংলা সাহিত্যের বিখ্যাত শিশু সাহিত্যিক। তার উল্লেখযোগ্য গ্রন্থ আবোল তাবোল, হ জ ব র ল, পাগলা দাশু, খাই খাই। তার পুত্র সত্যজিৎ রায় একজন কিংবদন্তি চলচ্চিত্রকার। সত্যজিৎ রায় এই উপমহাদেশের সাহিত্যিক হিসাবে বা চলচ্চিত্রকার হিসাবে সুপরিচিত। এবারে আমরা কবিতাটি পাঠ করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো। শ্রাবণে সুকুমার রায়। জল ঝরে সারা দিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত। আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমঝম বারিধার। স্নান করে গাছপালা, প্রাণ খোলা বর্ষায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বর্ষার প্লাবনের। জলে জলে জলময় 10 দিক টলমল, অবিরাম একই গান ঢালো জল। ধুয়ে যায় যত তাপ জল গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নিচ্ছুম ধুক ধুক, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। এই হলো তোমাদের সুকুমার রায়ের লেখা শ্রাবণে কবিতা। এই কবিতায় কবি আমাদের যে ঋতু বৈচিত্র্য বা আমাদের ঋতু 6টি ঋতুর দ্বিতীয় যে ঋতু বর্ষায় আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষা, সেই বর্ষাকালের শ্রাবণ মাসকে নিয়ে কবিতাটি তিনি লিখেছেন। আসো এই কবিতায় আমরা কিছু শব্দ জেনে নেই, শব্দের অর্থ জেনে নেই। যেমন ছাদ অর্থ হচ্ছে আসলে ছাদকে তিনি বলছেন, কবিতার ছন্দের সুবিধার্থে বলছেন ছাদ। বারিধারা অর্থাৎ জলের ধারা, বৃষ্টির জল। উন্মত্ত অথবা ক্ষিপ্র, জর্জর কাতর, নিঝুম নীরব নিঃশব্দ। এছাড়াও তোমাদের এখানে বইতে কবিতার কিছু পংক্তি ব্যাখ্যা আছে। তোমরা বইয়ের ব্যাখ্যাগুলো পড়বে। এই বইয়ের এই ব্যাখ্যাগুলো ছাড়া যেগুলো বইতে নাই, আমি আজকে তোমাদের সেই পংক্তিগুলো একটু ব্যাখ্যা করব। প্রথমটা দেখো, অফুরান নামতায় বাদলের ধারাপাত। ধারাপাত হচ্ছে আমাদের অঙ্ক শিক্ষার বইয়ে যে আছে তাকে বলা হয় ধারাপাত। আর নামতা হচ্ছে সংখ্যার যে গুণ, সেই সংখ্যার যে গুণ আছে সেগুলোকে বলা হয় নামতা। এই নামতা যখন ধারাপাতে যে নামতাগুলো লেখা হয় সেগুলো যে পাঠ করা হয় সেটা কিন্তু একটা সুরে বা টানে নিয়ে পাঠ করা হয়। তাই যে সুর এবং টান নিয়ে একে একে নামতা পড়া হয়, সেই নামতার কথাই কবি বলছেন যে বৃষ্টির যে ধারা, সে ধারাটার মনে হয় যেন নামতার কথা বলে।
নামতা পড়ার যে দৃশ্য সেই দৃশ্যের সাথে মিলে যায়। দ্বিতীয়টা দেখো, পৃথিবীর ছাদ পিঠে ঝমঝম বারিধার। অর্থাৎ পৃথিবীর ছাদ মানে হচ্ছে আসলে এটা ছাদ। পৃথিবীর ছাদ কোনটি? পৃথিবীর ছাদ হচ্ছে আকাশ। আমরা সাধারণত আকাশকে পৃথিবীর ছাদ বলে থাকি। আকাশে মেঘে ঢাকা থাকে, আকাশটা চারিদিক থাকে ধোয়া ধোয়া একটা অবস্থা তৈরি হয় বর্ষাকালে। সেই জন্য কবি বলছেন পৃথিবীর ছাদ পিঠে ঝমঝম বারিধার। অর্থাৎ মনে হচ্ছে যেন ছাদে কেউ ছাদকে পিটাচ্ছে আর সেখান থেকে কি অনবরতই পানি পড়ছে। উৎসব ঘনঘর উন্মাদ শ্রাবণের। বলছে এই শ্রাবণ যখন বৃষ্টির ধারা অনবরত বয়ে যায় তখন শ্রাবণকে বলছেন উন্মাদ হয়ে যায়। শ্রাবণ উন্মাদ হয়ে যায়, তার শেষ নেই। সে এত ক্ষিপ্ত গতিতে এত উন্মুক্ত হয়ে যায় তখন সে একাধারেই বৃষ্টির ধারা বয়ে যায়। সেজন্য বলছে ঘনঘোর উন্মাদ বলছে শ্রাবণকে। তারপর দেখো, ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের। অর্থাৎ গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ থাকে, অর্থাৎ এত তাপ যে অসহ্য হয়ে ওঠে। গ্রীষ্মের এই তাপের পরেই যখন বর্ষা সৃষ্টি হয় তখন জনমনে বা মানুষের কাছে এটা একটা স্বস্তি, একটা শান্তির বার্তা নিয়ে আসে। ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে। যেমন গ্রীষ্মের গরমে কাতর মানুষ যেমন গ্রীষ্মের তাপদাহটা ভুলে যায়, সে আবার ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে। পৃথিবীর বুকে রোদটা যে স্মৃতি রেখে যায়, অর্থাৎ নদী, তোমার রাস্তাঘাট অথবা যে ধান ক্ষেত, এই ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়, এটা হচ্ছে রোদের চিহ্ন। এই চিহ্নটাকে মুছে দেখে বৃষ্টি বা বর্ষাকাল। সেজন্য বলছে ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে। এরপরে দেখো, শুধু যেন বাজে কোথা নিচ্ছুম ধূপ ধূপ। কবি বলছেন যে এই বর্ষা ঋতুতে অনবরত যখন বৃষ্টি পড়ে, মানুষের যখন কোনো কাজকর্ম থাকে না, ঘরে বসে থাকে, তখন কিন্তু সে একাকী হয়ে যায়, তখন নিঝুম হয়ে যায় এবং ধূপ ধূপ তার মনের মধ্যে একটা একাকিত্বের ভাব তৈরি হয়। ধরনীর আশা ভয় ধরনীর সুখ দুঃখ। পৃথিবীতে মানুষের যে সুখ দুঃখ আনন্দ বেদনা, সে সুখ দুঃখ আনন্দ বেদনাগুলো তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। পালা বদলের মতো মানুষের জীবনেরও কিন্তু বদল রয়েছে। দুঃখের পরে আসে সুখ। সুতরাং কবি বলছেন শ্রাবণের সেই বৃষ্টির পরে মানুষের যে পরিবর্তন, বৃষ্টির পরে মানুষের যে পরিবর্তন, প্রকৃতির পরিবর্তনের সাথে এই পরিবর্তন মিলে যায়। এই হচ্ছে তোমাদের কবিতার পংক্তিগুলো, লাইনগুলো, যেগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়, আমি সেটাই তোমাদেরকে আবার বুঝিয়ে দিলাম। কবিতার প্রকৃতির বিষয়টা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। আবারও আমি তোমাদের বলছি, সারা দিন যখন জল ঝরে তখন কবি বলছেন এটা ধারাপাতের যে নামতার যে সুরের ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার মতোই মনে হয়। আকাশে ঢেকে থাকে মেঘে, ধোয়া মাখা থাকে চারিদিক। পৃথিবীর ছাদ অর্থাৎ আকাশ থেকে অনবরত জলের ধারা নামতে থাকে। গাছপালা স্নান করে তাদের প্রাণ খুলে যায়। বর্ষাকালে প্রকৃতির প্রাণ অর্থাৎ গাছপালা সবুজ সতেজ হয়ে ওঠে, মনে যেন সে আবার জীবন ফিরে পায়। নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়, অর্থাৎ নদী নালা জলে পরিপূর্ণ হয়ে ওঠে। শ্রাবণ উৎসবে মেতে ওঠে, পাগলের মতো উন্মাদের মতো উন্মত্ত হয়ে ওঠে। মনে হয় যেন এ বৃষ্টির আর শেষ হবে না। সারা জীবন ভর বা যতদিন সময় থাকবে ততদিন এই বৃষ্টি বয়ে চলবে। চারিদিকে জলে জলে একাকার হয়ে ওঠে, অনবরত জল ঢালতে থাকে প্রকৃতি। গ্রীষ্মের যে তাপদাহ, সে তাপদাহকে ম্লান করে দেয়। আবার রৌদ্রের যে স্মৃতি, সে স্মৃতিটাকে মুছে দেয় এই বর্ষা বা শ্রাবণ। এই শ্রাবণে মানুষের যেহেতু ঘরে থাকে বা ঘর থেকে বেরোতে পারে না, তাই কবি বলছেন
মানুষ একাকিত্ব বোধ করে, নীরব হয়ে যায়, নিঃশব্দ হয়ে যায় প্রকৃতির বা মানুষের চারপাশ। তাই মানুষের সুখ দুঃখ, আশা আনন্দ তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। অর্থাৎ প্রকৃতির পালাবদলের সাথে সাথে মানুষের জীবনের পালাবদলের কথাও কবি এখানে উল্লেখ করেছেন। এই হচ্ছে তোমাদের শ্রাবণ কবিতার বিষয়বস্তু। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কবিতাটি। এবার আমি তোমাদেরকে একটু সৃজনশীল বিষয় নিয়ে কথা বলবো। তোমরা 6-এ ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে সৃজনশীল বিষয় লিখেছ, জানো। তারপর একটু তোমাদের বলবো, পরীক্ষায় তোমরা শ্রাবণের কবিতা থেকে কীরকম প্রশ্ন হবে আর তোমাদের কীরকম উত্তর করতে হবে। সৃজনশীল মানে তোমরা জানো যে নতুন একটা পরিস্থিতি তোমাদেরকে বলে দেওয়া হবে বা দেখিয়ে দেওয়া হবে, তখন তোমাদের ওই পরিস্থিতিতে এই কবিতার সাথে ওই পরিস্থিতির তুলনামূলক একটা আলোচনা করতে বলবে, মিল অথবা অমিল, অথবা মিল অমিল দুটোই। এটাই হচ্ছে তোমাদের সৃজনশীলের মূল বিষয়বস্তু। আবার অনেক সময় তোমাদের নতুন পরিস্থিতিতে যে অংশটুকু দিবে সে অংশটুকুর সাথে শ্রাবণের কবিতার পুরোপুরি যে ভাব, পরিপূর্ণ যে ভাব, সে ভাবের সাথে তোমাদের নতুন পরিস্থিতি, যেটাকে আমরা উদ্দীপক বলি, সে উদ্দীপকের সাথে কতটুকু মিল বা অমিল আছে তা তোমাকে বিশ্লেষণ বা করতে বলবে, বা আলোচনা করতে বলবে, বা যৌক্তিক ব্যাখ্যা দিতে বলবে। এই হচ্ছে তোমাদের সৃজনশীল পদ্ধতির কথা বললাম। এখন তুমি যদি এই কবিতাটা পুরোপুরি বুঝতে পারো, বা কবিতার কোথাও যদি বোঝার কোনো ফাঁক না থাকে, তাহলে তোমাকে যেই পরিস্থিতি দেওয়া হোক না কেন, তুমি অবশ্যই কবিতাটাকে বিশ্লেষণ করতে পারবে, আলোচনা করতে পারবে, যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবে। এই কবিতায় শ্রাবণ মাসের যে বৃষ্টির যে ধারা বা জলের যে ধারা বয়ে যায়, সে জলের ধারার একটা বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে তোমাকে নতুন পরিস্থিতিতে হয়তো বা বর্ষার দিতে পারে, নতুবা অন্য কোনো ঋতুর দৃশ্য তোমাকে তুলে ধরতে পারে। এখানে যেমন আছে গ্রীষ্মের কথা, হ্যাঁ, ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। তাহলে যেহেতু গ্রীষ্মকালের কথা বলা হয়েছে, নতুন পরিস্থিতি তোমাকে যদি গ্রীষ্মের কোনো বর্ণনা দেয়, তাহলে তুমি এই কবিতার এই অংশটার সাথে বা এই পংক্তিটার সাথে কিছুটা মিল থাকলেও এটা অন্য দিকের সাথে কোনো মিল নেই। অথবা তোমাকে যদি বর্ষারই কোনো রূপ দেওয়া হয়, তখন তুমি বর্ষার অন্য রূপ যদি দেওয়া হয়, তখন তুমি এই কবিতার যে রূপ বর্ণনা করা হয়েছে সেটা ব্যাখ্যা করবে। আর তোমার মূল ভাব যদি পুরাটাই দেওয়া হয় একটা শ্রাবণ মাসের দৃশ্য, তখন তুমি বলবে আমার কবিতার সাথে এটা পুরোপুরি মিলে গেছে। কেননা কবিতায় এসব বিষয়গুলো আছে, উদ্দীপকেও এসব বিষয়গুলো আছে। এইভাবে তুমি উদ্দীপকের সাথে কবিতাটা মিলিয়ে নিতে পারবে। আর তোমাদের একটা নতুন পরিস্থিতি বা উদ্দীপক যেটা দিবে, সেই উদ্দীপকের প্রেক্ষাপটে 4টা প্রশ্ন থাকবে। এটা হচ্ছে ক, খ, গ, ঘ। ক প্রশ্ন থাকবে তোমাদের কবিতা অথবা পাঠ পরিচিতি অথবা কবি পরিচিতির কোনো একটা অংশ, হ্যাঁ, যেটা এক কথা তুমি উত্তর দিতে পারো, সেরকম একটা প্রশ্ন হবে, সেটা হচ্ছে ক প্রশ্ন। খ প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এটা তোমার পংক্তি থেকেও প্রশ্নটা হতে পারে, অর্থাৎ বুঝিয়ে বলা টাইপের প্রশ্ন হবে, অনুধাবন। এরপরে যেটা গ, সেটা কিন্তু উদ্দীপক থেকেই হবে। আর ঘ প্রশ্নটা সেটাও উদ্দীপক থেকে হবে। গ প্রশ্নে সাধারণত মিল অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য দেবে, আর ঘ প্রশ্নে তোমাকে মূল ভাবের সাথে যায় কিনা বা পুরোপুরি ভাব আছে কিনা, হ্যাঁ, সামগ্রিক ভাব ফুটে উঠেছে কিনা এই নতুন পরিস্থিতিতে তোমার শ্রাবণ কবিতার, এই ধরনের প্রশ্ন করবে তোমাদের, যেটা তুমি বিশ্লেষণ করবে অথবা যৌক্তিক বিশ্লেষণ দিবে যে হ্যাঁ, কবিতায় এই বিষয়বস্তু থাকার কারণে আমি বলছি যে উদ্দীপকের সাথে সেটার একটা মিল বা মূলভাবে পুরোপুরি মূলভাবের সাথে মিল খুঁজে পাওয়া যায়। এইটুকুই তোমাদের সৃজনশীল প্রশ্ন বললাম। ক খ যেহেতু বই থেকে হবে, তোমরা বইটা নেবে। তোমরা অনুধাবনের প্রশ্ন, যেটা খ প্রশ্ন হয়, যেটা পংক্তি
প্রতিটা লাইন থেকে প্রশ্ন হয় বুঝিয়ে বলার জন্য। যেমন ধরো বাদলের ধারাপাত, বাদলের ধারাপাত বলতে কি বুঝিয়েছে, এই প্রশ্নটা, এটা অনুধাবনের প্রশ্ন। অর্থাৎ ধারাপাত, বাদল, নামতা এগুলো কি বিষয়, এখানের সাথে বাদলের সাথে এই বিষয়গুলো কি, তখন তুমি সহজে ব্যাখ্যা করতে পারবে। ধারাপাত অর্থ হচ্ছে আমাদের যে গণিতের যে বই, সেটা হচ্ছে ধারাপাত বই, এবং নামতা হচ্ছে সেখানে গুণের যে সংখ্যার যে গুণ, সেই গুণগুলো আমরা যখন সুর করে একটা তালে বা একটা লয়ে পড়ি, সেরকম বৃষ্টিটাও একটা তালে বা লয়ে তৈরি হয়। ঠিক আছে, তোমরা কবিতাটা ভালো করে পড়বে, পড়ে নিজেরা কিছু বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করবে। আজকের বাড়ির কাজ তোমাদের যেটা, সেটা হলো তোমরা এই বর্ষাকাল, অর্থাৎ শ্রাবণ মাস তো বর্ষাকালেরই একটা মাস, তাহলে বর্ষাকালে প্রকৃতির যে রূপ, বর্ষাকালে প্রকৃতির রূপ নিয়ে একটা, যার যতটুকু মনে হয় বা যার যতটুকু অভিজ্ঞতা, সেটা নিয়ে একটা ছোটোখাটো প্রবন্ধ লিখে ফেলবে। স্কুল খোলার পরে তোমাদের সাথে যখন ক্লাসে দেখা হবে, তখন তোমরা এই বাড়ির কাজটা দেখাবে। সেটা হলো কি, বর্ষার রূপ। বর্ষার রূপ নিয়ে তোমরা একটা নিজেরাই যদ্দূর অভিজ্ঞতা, যদ্দূর জানো তদ্দূর নিয়ে একটি প্রবন্ধ লিখবে। ঠিক আছে, এটাই তোমাদের বাড়ির কাজ। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।